আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনো অর্জিত হয়নি, নজরুল ইসলাম। সালমান আনিসুল সহ নতুন মামলায় গ্রেফতার 4। এ মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব, আলী রিয়াজ। সারা দেশে ইলিশের দাম নির্ধারণে উদ্যোগ নিচ্ছে সরকার। নির্বাচনী জোট গঠনে একমত জামাত ও গণ অধিকার পরিষদ। পটিয়া থানা ঘেরাও, সড়কে অবস্থান বৈষম্য বিরোধী নেতাকর্মীদের। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত। ঢাকার দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। সুনামগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার। যশোরে 2 প্রকৌশলী সহ নিহত 3 ভবনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। মেহেরপুরে সড়কে বোমা ফাটিয়ে গণডাকাতি, এলাকায় আতঙ্ক। শ্রমবাজারে 5 লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরাও যেতে পারবেন। এবং মার্কিন দাবির বিরুদ্ধে লড়াই করার মতো অবস্থানে নেই ইরান, আত্মবিশ্বাস ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব একথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনো অর্জিত হয়নি। জনগণের শাসন কায়েম একমাত্র নির্বাচনের মাধ্যমে সম্ভব। বুধবার বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর কথা ভিন্ন হতেই পারে। জনগণ জানে কোন দল গণতন্ত্রের জন্য আপোষহীন আর কোন দল স্বৈরাচারের পক্ষে কাজ করেছে। এসব কথা যারা বলে তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলেও মনে করেন তিনি। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে। জুলাই আগস্টের আন্দোলনে মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় ফ্যাসিস্ট হাসিনার সাবেক উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক 2 মন্ত্রী আনিসুল হক ও দীপুমণিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। পাশাপাশি কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে। বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। এদিন শুনানিতে আসামিদের আদালতে উপস্থিত করা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, সবার ঐক্যমত্যের ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝিতেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2য় দফার 7ম দিনের সংলাপের শুরুতে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী আমরা। প্রতিদিন হয়তো অর্জন করছি না, এক জায়গায় পৌঁছাতে আশাবাদী আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দলীয় অবস্থানের কারণে প্রতিদিনের আলোচনায় অর্জন না হলেও এক জায়গায় পৌঁছাতে আশাবাদী ঐক্যমত্য কমিশন। ইলিশের লাগামহীন দামের লাগাম টানতে এবার কেন্দ্রীয়ভাবে মূল্য নির্ধারণে যাচ্ছে সরকার। চাঁদপুর জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্তের পথে অগ্রসর হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সম্মতি পাওয়ার পর বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ইলিশের দাম নির্ধারণের একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। সেটি মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হলে তিনি এতে সম্মতি দেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখা থেকে পাঠানো একটি অফিস আদেশে বলা হয়েছে, ইলিশের মূল্য নিয়ন্ত্রণে প্রস্তাবটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দল সহ ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদ। এছাড়া আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে দল দুটি। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভায় এসব বিষয়ে একমত হন নেতারা। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে। সভা শেষে রাত 9টার পর এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবিলায় একসাথে কাজ করবে। চট্টগ্রামের পটিয়া থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছাত্রলীগের নেতার পক্ষ নিয়ে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লাঠি পেটা করার নির্দেশ দেওয়ার অভিযোগ এনে ওসির পদত্যাগের চেয়ে স্লোগান দিচ্ছেন তারা। বুধবার সকাল 10টা থেকে থানার প্রবেশ পথে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্ত। সরেজমিনে গিয়ে দেখা যায় থানার পুলিশ সদস্যরা প্রধান ফটক বন্ধ করে থানার ভিতরে অবস্থান করছেন। এ সময় পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ গণমাধ্যমকে বলেন, আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান থাকবে। সরকারের নির্দেশ অমান্য করে নির্ধারিত দিনে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন 21 জুন ও 28 জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে 18 জুন 2025 তারিখে এনবিআর এর এক আদেশে 28 জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ঢাকার দোহার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল 6টার দিকে উপজেলার বাহারা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তিনি বাহারা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকাল 6টার দিকে তারা গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে বাহারা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। তাকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হারুনুর রশিদের ভাতিজা মোহাম্মদ শাহিন বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ শেষে চাচা হাঁটতে বের হন। তখন 3 যুবক তাকে গুলি করে ফেলে রেখে যায়। কারা ও কেন তাকে হত্যা করলো আমরা বুঝতে পারছি না। সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আইনুল হক নামে পুলিশের এক কনস্টেবল গ্রেফতার হয়েছে। সোমবার রাতে এক তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে থানায় মামলাটি করেন। গ্রেফতার আইনুল হক ধর্মপাশা থানায় কর্মরত। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামে। ভুক্তভোগী তরুণী নেত্রকোনার একটি কলেজে থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। যশোর শহরের সার্কিট হাউজে পাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ 3 জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নির্মাণাধীন ভবনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুর 12টার দিকে যশোর শহরের সার্কিট হাউজে পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান, কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা নূর, যিনি সাব কন্ট্রাক্টরের কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্কিট হাউজে পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন 6ষ্ঠ তলার কার্নিশে 3 জন দাঁড়িয়েছিলেন। এ সময় হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 প্রকৌশলী মারা যান। গুরুতর আহত অবস্থায় সাব কন্ট্রাক্টর নূর মিয়াকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া যোগিন্দর সড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গরু ও সবজি ব্যবসায়ীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন স্থানীয় কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। তারা নির্জন পোড়াপাড়া যোগিন্দর সড়ক পৌঁছলে ওঁত পেতে থাকা একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছ থেকে প্রায় 50,000 টাকা লুট করে নেয়। এরপর দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। শ্রমবাজারের ঘাটতি পূরণে আইনি অভিবাসনের সুযোগ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালি। এর অংশ হিসেবে 2026 থেকে 2028 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে অন্তত 5 লাখ নতুন কর্মী নিয়োগ দেবে দেশটি। সোমবার বিকেলে দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী বছর মোট 1,64,850 জন কর্মীকে নিয়োগ দেবে ইতালি। আর 2028 সালের মধ্যে এই সংখ্যা 4,97,550 জনে উন্নীত করা হবে। ইতালির সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ এবছরের মে মাসে বাংলাদেশে সফর করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সফরকালে নিয়মিত অভিবাসনের সুযোগ তৈরি ও অনিয়মিত অভিবাসন বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ইতালি। সেদিন ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়। মার্কিন বিমান হামলা এবং নিষেধাজ্ঞার কারণে ইরান মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। মার্কিন দাবির বিরুদ্ধে লড়াই করার মতো অবস্থান দেশটি নেই। ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, যা খুশি তাই তেহরানের কাছে দেখে পাবেন। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন খবর ইরান ইন্টারন্যাশনালের। ট্রাম্প ফ্লোরিডায় সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে আমাদের অসাধারণ সাফল্য হয়েছে। তারা খুশি ছিল না, এত বোমা বর্ষণ হয়েছে যে তারা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটি ধ্বংস হয়ে গেছে, কেউ সেখানে পৌঁছাতেও কয়েক বছর সময় লাগবে। তেহরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, এটি কোনো অগ্রাধিকার নয়, কিন্তু আমরা ইরানের কাছ থেকে যা চাইব তা আমরা পাবো। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।